ওরে মারি, মুখ ফুরি সুন্নি কুতাকার, তুই এখানে বইয়া আছত? হ্যাঁ, তোর আম্মারা কি আইয়া তোরে তৈরি করে দিব? হ্যাঁ, দয়া করে এমন করো না মামি। আমি ওই লোককে বিয়ে করতে পারবো না। ঘরের সব কাজ আমি আরো ভালো করে করব, তাও রহম করো মামি। নাটক করে লাভ হইব না। আম্মা, আপনি ওরে ধরেন, আমি শাড়ি পরাই। ভাবি, আমি আপনার পায়ে পড়ি, আমার সঙ্গে এমন অন্যায় কাজ করবেন না। হ্যাঁ, সব অন্যায় খালি আমরাই করি। আর তুমি তো দুধে দোয়া তুলসী পাতা। এই বাড়ির কাঁধে বইসা বইসা আর কতকাল খাইবা? পরিবারটারে তো ধ্বংস করে ফেলাইছো। সেনা মাইয়া হইয়া ঘর জুড়ে ধাপাইয়া বেড়াও। আমার জামাইটারে তো বশ করবার পারো নাই, তাই এখন বোগামের পেছনে লাগছো। তোমাকে মতো মাইয়া মানুষেরে আমার খুব ভালো করেই চিনা আছে। কি আম্মা, হইছে? মিজান সাহেব তো বইসা আছে, ওরে তৈরি করছো? মিজিনের কো আর একটু বইতো, আমি এখন লইয়া আইতাছি, তুই যা। আচ্ছা। মাইয়া কই? আস্তে আস্তে একটু দাঁড়ান। এইখানে কি দাঁড়াইতে আইছি নাকি? সময় নেই হাতে। এই মাইয়ার বদলে কিন্তু মোটা টাকা দিছি, ভুললে যায় না সেই কথা। একটু পর ভেতর থেকে লাল শাড়ি পরে বেরিয়ে আসে তে। দু চোখ একটিবার মামাকে খোঁজার চেষ্টা করে। সে কি তার তেকে রক্ষা করবে না? কিন্তু কেমন করেই বা রক্ষা করবে? মামা যে নড়াচড়া থেকে শুরু করে কথা বলার শক্তিও হারিয়ে বিছানায় পড়ে আছে। এমনিতেই অনেক দেরি হইয়া গেছে। কাজী সাহেব জলদি বিয়া পড়ান, আজকেই আমার আবার কুমিল্লা যাইতে হইব, রাইতেই রওনা হমু। অমুক বাড়ির বড় ছেলের সাথে। এইটুকু বলতেই কাজী হঠাৎ থমকে গেল। সদর দরজা একেবারে ভেঙে ফেলার মতো শব্দ করে বেশ কিছু লোক ঘরে ঢুকে পড়ল। ছেলেগুলোর পেছন থেকে স্যুট প্যান্ট পরিহিত সুঠাম এক সুপুরুষ এগিয়ে এসে সোফায় বসে পায়ে পা তুলে ভাবলেশীন ভাবে টেবিলের উপর রাখা মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি মুখে দিয়ে জিজ্ঞাসা করলো, তো মিজান সাহেব, জোয়ান মেয়েদেরকে যদি আপনার মতো চাচারাই বিয়ে করে ঘরে নিয়ে যায়, তবে আমাদের মতো ভাতিজাদের কি হবে? মিজান সাহেব ভয়ে কাঁপছেন, কারণ তার সামনে যে স্বয়ং জঙ্কুক এলাহি বসে আছে, চেয়ারম্যানের ছোট ছেলে। তবে সে দেশে ফিরল কখন, আর এখানে তার কি কাজ? জবাব দিচ্ছেন না যে। আপনি এখানে কি করছেন? আমাকে প্রশ্ন করছেন? না মানে। জঙ্কুক সোফা গায়ে লিয়ে বসে ভয়ার্ত তের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কাজী সাহেব, জলদি দেনমোহরটা বেঁধে বিয়ে পড়ানো শুরু করেন। বোর হওয়ার আগে তো আমার আবার বাসরটাও সারতে হবে। কাজী সাহেব বিয়ে পড়ানোর পর জঙ্কুক বলল, বিয়ে তো শেষ, এবার আমার বউকে আমি বাড়ি নিয়ে গেলাম। বুঝতেই তো পারছেন, এই মাঝরাতে সদ্য আমার বিয়ে হয়েছে, এখনো বাসরটা বাকি, সেটাও তো সারতে হবে। গাড়িতে ওঠার আগে মামাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল তে, তবে জঙ্কুক দেখতে দেয়নি। তার হাতে নাকি সময় নেই। তে শাড়ি সামলে গাড়িতে উঠে বসলো। জঙ্কুকের কালো মার্সিডিজ, আগে পিছে আরো দুইটি গাড়ি। অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলো সেই সব গাড়িতে উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল। কান্নাকাটি বন্ধ করো, মেয়ে মানুষের কান্না আমার সহ্য হয় না, খুবই বিরক্তকর। তোমার তো খুশি হওয়ার কথা, বুড়োর বউ না হয়ে এলাহি বাড়ির ছোট বউ হয়েছো। আপনি কে? আমাকে বিয়ে করলেন কেন? কৈফিয়ত জিনিসটা আমি বড্ড অপছন্দ করি। ফার্দার আমায় এভাবে হুটহাট প্রশ্ন করবে না মিসেস এলাহি। আর আমি কে সেটা জানানোর জন্যই তো বিয়েটা করলাম। তোমারও তো জানার হক আছে তোমার স্বামীকে। ডোন্ট ওয়ারি, আজ না হয় কাল অবশ্যই জানতে পারবে। জঙ্কুককে ভালো করে একবার পরখ করলো তে। উজ্জ্বল চেহারায় আভিজাত্য আছে বলতে হবে। উরুর উপর রেখে ল্যাপটপে কি যেন ঘাটাঘাটি করছে। তে চোখ নামিয়ে জানালার দিকে তাকিয়ে বলে, আবার কবে এই বাড়িতে আসবো? মামার সঙ্গে এখনো দেখা করতে পারিনি। জঙ্কুক এক ঝটকায় ল্যাপটপ বন্ধ করে বলল, এই বাড়ি? এখনো তো এলাহি বাড়িতে গেলেই না, এর মাঝে এই বাড়ির আসার নাম নিচ্ছ? ভুলে যাও। ভুলে যাব মানে? এই বাড়ির নাম ঠিকানা সব স্মৃতি ব্রেনের স্টোরেজ থেকে পার্মানেন্ট ডিলিট মারো, তা না হলে তোমার ব্রেনটাকে আমি রিসেট মারবো। তখন কিন্তু নিজের নামটাও ভুলে যাবে মিসেস জঙ্কুক এলাহি। ঘণ্টাখানেক পর গাড়ি থামলো এলাহি ম্যানশনের সামনে। জমিদার বাড়ি। এলাহিদের পূর্বপুরুষগণ জমিদার ছিলেন, নামি দামি জমিদার। তে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। দুজন কাজের মহিলা ঘুমন্ত থেকে জাগাতে আসলে জঙ্কুকের বাজের মতো দৃষ্টি তাদের থামিয়ে দেয়। ওর ঘুম যদি কারো শব্দে ভাঙে তবে তাকে এখানেই পুঁতে দিব। কারো আর সাহস হয়নি ঘুমন্ত তের ধারে কাছেও ঘেরার। জঙ্কুক আস্তে করে থেকে পাজা কুলে তুলে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলার ঘরটায় যায়। দোতলার সবচেয়ে বড় ঘরটা জঙ্কুক এলাহির, যদিও এই বাড়িতে তার কম। ঢাকায় অবস্থিত জঙ্কুক নিবাসে তার বেশি থাকা হয়। আর দেশে জঙ্কুক থাকেই বা কয়দিন, বিদেশে তো তার সব কাজ, সেখানেই তার আসল বসতি। জঙ্কুক থেকে বিছানায় শুয়ে দিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে গলার নেকটাইটি খানিকটা ঢিলে করে ডিভানে পা ছড়িয়ে বসলো। জঙ্কুকের চোখ তে দবদবে ফর্সা পেটের দিকে যায়। শাড়িটা সরে যাওয়াতে পেট দেখা যাচ্ছে। জঙ্কুক সিগারেট জ্বালিয়ে এর দিকে এগিয়ে যায়, বাম হাতে তার হুইস্কির বোতল। তে তখনও ঘুমে বিবর। এত শান্তিতে তোমাকে কি করে ঘুমাতে দেই বলো, যেখানে তুমি নিজেই আমার ঘুম বরবাদ করে ঘুমাচ্ছ। জঙ্কুক হুইস্কির বোতল কাত করে ঘুমন্ত তের মুখের উপর ঢেলে দেয়। ঘুমন্ত তে ধরফড়িয়ে জেগে ওঠে, মুখ বুক সব ভিজে গেছে। ওফ সরি ডার্লিং, গ্লাস ভেবে তোমার মুখে ঢেলে দিয়েছি, আই মিন হুইস্কি। শাড়িটা বদলে আসো।
আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছাড়ুন, আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। ওমা, বউ আমার এসব কি বলে? আমি তো তোমাকে এখনো ধরলামই না। আমি ধরলে তো টিকতে পারবে না সোনা। আর কৃতজ্ঞতা কথা বলছো? জঙ্কুক এলাহির ওইসব ছোট লোকি জিনিসের উপর কোনো ইন্টারেস্ট নেই। ওইসব তোমার কাছেই রাখো। আই ডোন্ট নিড অল দিস। আই জাস্ট ওয়ান্ট ইউ। জঙ্কুক নেকটাইটা খুলে শার্টের বোতামে হাত দিয়ে তের দিকে যতটা ঝোঁকা যায় ঠিক ততটা ঝুঁকে। দয়া করুন প্লিজ। ওই একটা জিনিসই আমি করতে জানি না, দয়া। মাই ফুট। আই জাস্ট হেট দিস। প্রিয়তমা, কাম হেয়ার। জঙ্কুক গা থেকে শার্ট খুলে তে শাড়ির উপর হাত বাড়াতে গেলেই তে ছিটকে দূরে সরে যায়। জঙ্কুক বেপরোয়া হেসে বলল, এই বউ, আমি তোমার সঙ্গে ছোটদের নয় বড়দের ছোঁয়াছুঁই খেলতে এসেছি। কাম। আচ্ছা, তোমার বয়স কত? মানে আমি ভার ছেড়ে দিলে আমার লোড সামলাতে পারবে তো? 18। একটু বেশি ছোট হয়ে গেলে না? হাইটটা তো কম কেন তোমার? ছোটবেলায় বুঝি চেটে চেটে হরলিক্স খাওনি? হাসতে হাসতে জঙ্কুকের হাত কখন যে তের শরীর অবধি চলে এসেছে তাতে বুঝতেও পারেনি। তে চোখ মুখ খিচে ঘাপটি মেরে বিছানা চাদর খামচে ধরে। জঙ্কুক তে কাপা ঠোঁটের স্পর্শে নিজেকে সঁপে দিতে এগিয়ে আসে, তবে ঠোঁটে ঠোঁট রাখার আগ মুহূর্তে ফোনের শব্দে তার মেজাজ বিগড়ে যায়। ফোনটা রিসিভ করতেই মেজাজ আবার আরো তুঙ্গে। গায়ে শার্ট জড়িয়ে জলদি উঠে পড়ে। তে বুঝতে পারছে না হঠাৎ কি হলো, তবে খারাপ কিছু একটা যে হয়েছে তা সে হাড়ে হাড়ে উপলব্ধি করছে। যদিও খুশি খুশি লাগছে, কারণ জঙ্কুক এলাহির হাত থেকে তো নিস্তার পাওয়া গেছে। এত খুশি হওয়ার প্রয়োজন নেই, আমি ছাড় দিয়েছি, এর মানে ছেড়ে দেইনি। সময় হলে আরো নির্মম ভাবে তোমায় ধরবো, তখন তুমি ঝরে পড়বে, যেভাবে ঝরে পড়ে ভোরের শিউলি। আন্ডারস্ট্যান্ড? যেভাবে রেখে যাচ্ছি তেমন ভাবে যেন এসে পাই। হাতে আমার সময় নেই, এসে তো আমাকে বাসাটাও সারতে হবে, তাই না? আসার সময় তোমার জন্য পেন কিলার নিয়ে আসবো। বুঝতেই তো পারছো, আমার 30 বছরের কামনা এক রাতে সহ্য করা তোমার পক্ষে অত সহজ হবে না। বলে জঙ্কুক চলে যায়। আপা, ছোট সাহেব কইছিল আপনার দিকে নজর রাখতে। আপনি কি খাইবেন আমারে কোন? আপনি কি? এই বাড়িতে কাম করি, এনি থাহি। কি খাবেন কোন, আমি তৈয়ার করতাছি। না না, আমি কিছু খাবো না, ভালো লাগছে না। উনি কোথায়, এখনো আসেনি? না, ছোট সাহেব এখন আয়ে নাই। বাড়িতে আর মানুষ নেই? অভাব নাই, একটু পরেই দেখবেন বাড়ি কেমন জমজমাট হইয়া উঠছে। আপনি আসলে কিছু খাইবেন না? স্বাদ হলে তো রাগ করবো। কিছু হবে না। আচ্ছা, আমি রান্নাঘরে যাই, কোনো সাহায্য লাগলে আমি করে দিব। আস্তাগফিরুল্লাহ, এত জলদি আমার মরার ইচ্ছা নাই। আপনি কেন কাম করবেন, আমরা আছি না। বেলা 10টার দিকে বাড়ি ফিরল জঙ্কুক। তেকে যেমন ভাবে সে রুমে রেখে গিয়েছিল তেমন ভাবেই বসে আছে সে। বিছানার উপর একটা লাল শাড়ি পরে আছে। শাড়িটা দেওয়া হয়েছিল, তাহলে পরনি কেন? আপনি না বলেছিলেন যেভাবে রেখে যাব সেভাবেই যেন এসে পাই? দেখুন, চেয়ে দেখুন, বিক্ষিপ্ত থেকে। ডার্লিং, তুমি কথা বলতে জানো? আমি নিচে যেতে চেয়েছিলাম, যেতে দেওয়া হয়নি আমাকে। কেন জানতে পারি? আরে এমন কড়া কড়া প্রশ্ন করছো কেন? তুমি না নতুন বউ, লজ্জা পাও একটু। এতক্ষণ পর তোমার স্বামীটা বাড়ি এলো, তোমার তো লজ্জায় রংধনু হওয়ার কথা ছিল। কিন্তু তুমি তো শোনো একটা জংলি বিড়াল। লজ্জা কি ছোটবেলায় দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছিলে নাকি? হঠাৎ তের চোখ যায় জঙ্কুকের ডান হাতের বিদ্যা আঙ্গুলের দিকে, সেখানে ব্যান্ডেজ করা। হাতে ব্যথা কি করে পেলেন? যাওয়ার সময় তো হাতটা কাটা ছিল না? এগুলো ছোট লোকি ব্যথা, এসব ব্যথা আমার চুলও নাড়াতে পারে না। আমার আবার বড় সব আঘাত নিয়ে খেলার অভ্যাস। দুনিয়ার সব জিনিসকেই দেখছি আপনার ছোট লোকই মনে হয়। তো আমার মতো ছোট লোককে বউ করেছেন কেন? ভালোবাসার জন্য নাকি উদ্দেশ্য ভিন্ন? কি বললে? ভালোবাসার জন্য? তোমাদের মতো মেয়েদের ভোগ করা যায়, ভালোবাসা নয়। শাড়িটা পরে নাও। আমি তো শাড়ি পরতে জানি না, কি করে শাড়ি পরবো? মানে একটু একটু জানি, তবে নিজে পরলে 90% খুলে যাওয়ার আশঙ্কা আছে। তুমি কি আশা করছো আমি সিনেমার নায়কদের মতো তোমাকে শাড়ি পরিয়ে দেব? তার চোখ মুখে রাগের ঝলক স্পষ্ট। এমন ঠোঁটকাটা পুরুষ সে বাপের জন্ম দেখেনি। আমার নামাজে হয়তো কোনো ঘাটতি ছিল, তা না হলে কি আপনার মতো অসভ্য পুরুষ জুটতো? জঙ্কুক বাড়ির সদস্যের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। এই বাড়ির আসল কর্তা নামজন এলাহি। তিনি এলাকার চেয়ারম্যানও, মানুষ তাকে মান্য করে চলে। জঙ্কুকের বড় ভাইয়েরা আপাতত বাড়িতে নেই, মাছের আড়তে গিয়েছে। এলাহি পরিবারের মাছের ব্যবসা, তবে ছোটখাটো নয়, অনেক বড়। দেশে বিদেশে তাদের মাছের কারবার চলে। খাবার টেবিলে খাবারে ভরপুর। গরম গরম ঘিয়ে ভাজা পরোটা করা হয়েছে, জঙ্কুকের খুব পছন্দ। তে কাচুমাচু হয়ে জঙ্কুকের পাশে দাঁড়িয়ে আছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার স্বামীর পাশে বসে খাবে তুমি। আরে আম্মা জান, বসো বসো, জঙ্কুকের পাশেই বসো। এই কে কোথায় আছিস? আমার বৌমাকে খাবার দে, ঘরের লক্ষ্মী যেন অসন্তুষ্ট না হয়। জিসু জঙ্কুককে পরোটা দিতে গেলে জঙ্কুক নিষেধ করলো। কলি যাব না কই ভাবি? সকালে যে কলিজাটা এনেছিলাম ওইটা ভুনা করতে বলেছিলাম না, করেননি? জিসু কিছু বলার আগেই লিসা কলিজা বোনার বাটিটা টেবিলের উপর রেখে বড় এক চামচ করে ভুনা তুলে দিল জঙ্কুকের পাতে। আজকে আমি রান্না করেছি, খেয়ে মতামত কিন্তু অবশ্যই জানাবে। জঙ্কুক নিঃশব্দে বড় বড় লোকমা মুখে দিয়ে গিলছে। তে নিজের খাওয়া রেখে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। পুরোটা ভাত শেষ করতে পারলো না জঙ্কুক। ফোন আসার সঙ্গে সঙ্গে ভাতে পানি দিয়ে চলে গেল। তবে যাওয়ার আগে রুম থেকে একটা ওষুধ এনে তার হাতে দিয়ে কড়া করে বলল, ব্যথার ওষুধ এটা।
বলেছিলাম না আসার সময় এটা নিয়ে আসবো। তোমার শরীরে ক্ষতচিহ্নের অভাব নেই, এটা খেয়ে নিও, ব্যথা সেরে যাবে। তে ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে সে পুকুরে কালো জলের দিকে তাকিয়ে আছে। চোখে তার জল টলমল করছে। যে করেই হোক তাকে একবার হলেও বাজিতপুর যেতে হবে, বোগামের মুখোমুখি হতে হবে। কেন বোগাম সেদিন তাকে বাঁচাতে আসলো না, জবাব চাইতে। কার কথা ভাবছো ভাবি আপনি? তোমার ঘরে আসা মানা বুঝি? ছি ছি, কি বলছেন ভাবি এসব? এই বাড়িতে বিড়ালের অভাব নেই, মাছ দেখলেই তারা হুমড়ি খেয়ে পড়ে। ওসব বিড়াল থেকে তুমিও সাবধানে থাকবে, বোঝোই তো, বনো বিড়াল। কখন আবার মাছ ভেবে তোমার উপর আক্রমণ করে বসে, তখন বাঁচা মুশকিল হয়ে যাবে। যাই হোক, নিচে চলো, এখন এক এক করে বাড়ির পুরুষরা ফিরবে, তোমার স্বামীও আসবে।